এই ধানমন্ডি ৩২-এ বসেই জনগণের বুকে গুলি চালানোর পরিকল্পনা হয়েছে। ওখানে বসে জনগণকে ক্রস ফায়ার নির্দেশ দেওয়া হয়েছে যে ফ্যাসিবাদের আস্থানা অবশ্যই ভাঙতে হবে, উৎখাত করতে হবে, সমূলে এটারে বিনাশ করতে হবে। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, নিবন্ধন বাতিল চাই, গণহত্যার বিচার চাই। এই যে যারা আজকে বৈষম্য বিরোধী, এরা অধিকাংশই আমাদের সাথে একসময় রাজনীতি করেছে। এমনও তো হতে পারে রাজনৈতিক মেরুকরণ যে তারা আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম, হতে পারে না? মানে রাজনীতিতে কখন কি হয় এটা তো আমরা কেউ জানি। ফ্যাসিবাদের পক্ষে যারা বা ফ্যাসিবাদী রাইটার যারা, তাদের কোনো বই, তাদের কোনো কর্ম, তাদের কোনো মানে লেখনী যাতে এই বইমেলায় জায়গা না পাই সেটা নিশ্চিত করা। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। আমাদের সাথে আজকের আছেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা দেখলাম যে গত ডিসেম্বরে গণ অধিকার পরিষদের দুটি অংশ আবার এক হয়েছে, এখন আপনাদের অবস্থা কি? ধন্যবাদ আপনাকে। গত ডিসেম্বরের ৩১ তারিখ গণ অধিকার পরিষদের যে দুটো পথ চলা বা দুটো রাস্তা বা দুটো ওয়ে ছিল সেটাকে আমরা একীভূত করেছি, ঐক্যবদ্ধ করেছি। বিকজ আপনারা জানেন যে ৫ই আগস্টের পরে আমরা একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ আমরা এনে দিয়েছি জনগণের কাছে। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আসলে বিশেষ করে তারুণ্যের যে শক্তিগুলো, এই শক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি। কারণ বিগত ১৭টি বছর তথা ৫৪টি বছর বা স্বাধীনতার পর থেকে এই ৫৪ বছরে বাংলাদেশের জনগণ যত বিচ্ছিন্ন থেকেছে, যত ডিভাইডেড থেকেছে, ততই কিন্তু আগ্রাসী শক্তিগুলো আমাদের উপরে একটা ফ্যাসিবাদী কায়দায় আমাদেরকে মানে জোকের মতো চুষে খেয়েছে এবং বাংলাদেশকে তারা লুটপাট করেছে। তো সেই জায়গা থেকে বিগত ইতিহাস বলে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের নাগরিকরা যখনই ঐক্যবদ্ধ হয়েছে তখনই কিন্তু আমরা আসলে বড় ধরনের অ্যাচিভমেন্ট বা বিজয় আমরা অর্জন করতে পেরেছি। সেটা ৭১ বলতে পারেন, ৯০ বলতে পারেন, এবং সর্বশেষ যেটা ২০২৪ সালের যে জুলাই আগস্ট অভ্যুত্থান বা বিপ্লব, এই বিপ্লবে আমরা ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দলগুলো যখনই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি, একবারে আনকন্ডিশনাল নিঃশর্ত ইউনিটি বা ইউনাইটেড, ঠিক তখনই কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় এসেছে বা অর্জন করেছি। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে মানুষের যে আকাঙ্ক্ষা, জনগণের যে মানে প্রত্যাশা আগামীর একটি নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে গেলেই আমাদের ঐক্য দরকার, ইউনিফিকেশন দরকার। সেই ঐক্যের জায়গা থেকে, ইউনিফিকেশনের জায়গা থেকে আমরা মনে করি যে দোষে গুণে মানুষ, রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি যাই বলেন, প্রত্যেকটা মানুষের দোষগুণ থাকবে, এটাই স্বাভাবিক। তার ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা চেষ্টা করছি যে আরও যে তরুণের শক্তিগুলো আছে, তারুণ্যের যে শক্তিগুলো বিভিন্নভাবে যারা নতুন বাংলাদেশ বিনির্মাণে চেষ্টা করছেন, লড়াই করছেন, সংগ্রাম করছেন, রাজনীতি করছেন, অ্যাক্টিভিজম চালাচ্ছেন, তাদেরকেও আমরা একটা সার্কেলের মধ্যে এনে কিভাবে একটা বৃহত্তর ন্যাশনাল অ্যালায়েন্স তৈরি করা যায় সেই বিষয়ে আমরা অলরেডি কাজ ফারুক, আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আপনাদের সাথে যারা ছিলেন তাদের অনেকেই বের হয়ে গিয়েছেন। এই দলের ভেতরে কয়েকবারই ভাঙন দেখা দিয়েছে। আসলে একটি দল, আপনারা আমি যদি ভুল না করি ৫ বছর আপনাদের দলের বয়স, তো এই ৫ বছরের মধ্যে অনেকবার ভাঙন, এরপরে আবার অনেকে আপনাদের এখান থেকে বের হয়ে গিয়েছে যারা আপনাদের একসময় সহযোদ্ধা ছিল এবং আপনাদের দল ২০১৮ সালের কোটা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এটি আসলে কেন, এখানে দ্বন্দ্বটা কোথায় আপনাদের? আসলে দেখুন, দল অনেকবার ভেবেছে, এটা ঠিক নয়, ভেঙেছে অনেকবার, এটা ঠিক নয়। আসলে গণ অধিকার পরিষদ মাঝখানে বেশ কিছু মতানৈক্যের কারণে আমরা দুটি পথে পথ চলা শুরু করেছিলাম। যেমন ধরেন, আমিও গণ অধিকারে ছিলাম, আবার আমাদের আরেক অংশে যখন নুরুল হক নূর এবং রাশেদ খান তারা নেতৃত্ব দিয়েছিলেন, তারাও গণ অধিকারী, আমরাও গণ অধিকারী। এমনটি নয় যে আমরা গণ অধিকার ছেড়ে একটা অংশ নতুন নামে রাজনীতি শুরু করেছি বা ভিন্ন দলে যোগ দিয়েছি, বিষয়টা কিন্তু এমন নয়। মানে আমরা গণ অধিকারী ছিলাম এবং এখান থেকে বেশ কিছু সহযোদ্ধা আমাদের নতুন নামে রাজনীতি শুরু করেছে। আজকে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, তাদের অধিকাংশ নেতা একসময় আমাদের ছাত্র অধিকার সংগঠনে ছিল, আমাদের সাথে ছিল। তো আসলে রাজনৈতিক দল এটা একটা সাগর মহাসাগরের মতো, এখানে অনেকেই আসবে, অনেকেই যাবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় রাজনৈতিক যে ইন্টারেস্ট, পলিটিক্যাল যে ইন্টারেস্ট, সেই জায়গা থেকে হয়তো বেশ কিছু মতানৈক্য তৈরি হতে পারে। সেই জায়গা থেকে কেউ যদি মনে করে যে না, আমি আর এই জায়গায় আসলে মানে কোঅপ করতে পারছি না বা কাজ করতে কমফোর্ট ফিল করছি না, সেই জায়গায় হয়তো তারা মনে করছে যে আমরা যদি ভিন্ন ব্যানারে বা ভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে রাজনীতিটা করি আমাদের জন্য মানে সেটা কমফোর্টেবল একটা জায়গা হবে, তারা সেখানে গেছে। তো এটা যে আহামরি একবারে ধরেন যে দলের মানে এই কারণে বা অমুক রিজনের কারণে হয়েছে, বিষয়টা এমন নয়। আমি মনে করি যারা গেছে তারা তাদের ভালোর কথা চিন্তা করে গেছে এবং এই জায়গায় দেখেন আমরা কিন্তু সবসময় ওয়েলকাম জানিয়েছি। বিশেষ করে যারা আমাদের এখান থেকে বেরিয়ে মানে ভিন্ন নামে বা ভিন্ন ব্যানারে বা ভিন্ন পতাকা তলে যারা নতুন রাজনীতি শুরু করেছে, আমরা ওয়েলকাম, স্বাগত জানিয়েছি, ধন্যবাদ জানিয়েছি। আমরা বলেছি যে আমাদের এই জায়গায়
আসলে আমরা বিদ্বেষমূলক কোনো পলিটিক্যাল কালচার এস্টাবলিশ করতে চাই না। আমরা চাই একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ রাজনীতি। সেই জায়গা থেকে কেউ যদি মনে করে যে ভাই আমি আর আপনার সাথে কমফোর্টেবলি কাজ করতে পারছি না বা চাচ্ছি না, আমি নতুন করে কাজ করতে চাই, আমরা বলি ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আপনি যান কাজ করেন। আমার কথা হচ্ছে সবাই দেশের জন্য কাজ করেন, দেশপ্রেমের জায়গা থেকে কাজ করেন, তাহলে আমাদের এটা নিয়ে খুব একটা আমরি দ্বিমত ভিন্নমত বা নেতিবাচকতার কোনো জায়গা নেই। যারা গেছে বিশেষ করে আক্তার এবং আজকের যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, বিশেষ করে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, এরা তো একসময় আমাদের ছাত্র অধিকারী ছিলেন। তারা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন একটি ছাত্র শক্তি নামে সংগঠন করলেন। এরপরে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশব্যাপী যে আন্দোলন হলো, এই আন্দোলনটা আসলে আমাদের সবারই ছিল, এটা একক কাউকে ক্রেডিট দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, পলিটিক্যাল পার্টিগুলো সবাই আমরা সম্মিলিতভাবে এই আন্দোলনটা করেছি এবং সফল হয়েছি। তো সেই জায়গা থেকে তারা যেহেতু লিড দিয়েছে, ব্যানারের নেতৃত্বে ছিল, সেই জায়গা থেকে তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, আজকে তারা উপদেষ্টা। আমরা সবসময় তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এটা নিয়ে আমাদের খুব একটা মানে কন্ট্রোভার্সি কোনো পজিশন আমাদের নেই, আমরা সাধুবাদ জানাই, মানে আমরা প্রাউড ফিল করি আমাদের জায়গা থেকে। ডিসেম্বরে নির্বাচন দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার, আপনারা কি মনে করছেন? সরকার ইতিমধ্যে ডিসেম্বরের একটা মানে টাইম ফ্রেম মানে ইঙ্গিত দিয়েছেন, পরিষ্কার ঘোষণা এখনও ওভাবে দেন নাই যে ডিসেম্বরের অমুক তারিখের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরেই হবে। তারা একটা মোটামুটি মানে টাইম ফ্রেম একটা সিগন্যাল দিয়েছেন। তা আমরা মনে করি যদি সরকার সত্যিকার অর্থে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে চাই, তাহলে গণ অধিকার পরিষদ তার জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছে এবং আমরা এককভাবে এখন পর্যন্ত 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যেই আমরা আগাচ্ছি। আর ইতিমধ্যে আমাদের দলীয় প্রার্থীগুলো আমরা ঘোষণা করছি নিজ নিজ এলাকায় সমাবেশের মাধ্যমে। আমরা অন্যান্য পলিটিক্যাল পার্টির মতো ঢাকায় প্রেস কনফারেন্স করে ওই 10 জনের, 15 জনের, 20 জনের এভাবে ঘোষণা করছি না। আমাদের ওইটা একটু ভিন্ন। আমরা যে এলাকার যে প্রার্থী তাকে ওখানে সমাবেশের আয়োজন করার জন্য ডাইরেকশন দিচ্ছি, নির্দেশনা দিচ্ছি। তিনি ওই এলাকায় সমাবেশের আয়োজন করছেন, আমরা সেখানে গিয়ে তাকে আমরা জনগণের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে গণ অধিকারের আগামী দিনের প্রার্থী অমুক। তাকে যদি আপনারা মনে করেন, পছন্দ করেন, তাকে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ আমাদের কমিটমেন্ট কথার সাথে কাজের মিল পাবেন। বিগত 54টি বছর আপনারা দেখেছেন, বিশেষ করে যে পুরাতন বন্দোবস্তের রাজনীতির মাধ্যমে যারা ক্ষমতায় বিগত সময়ে আসছে, তারা কি করে নির্বাচনের আগে এলাকায় আসে, আপনাদের সামনে বলে একবার খালি ভোটটা দেন, তারপরে আপনাদের আর কিচ্ছু করা লাগবে না। আলটিমেটলি একবার নির্বাচিত হয়ে চেয়ারে বসলে 5 বছর তাদের আর হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আমরা আসলে এই যে পুরাতন বন্দোবস্তের যে রাজনীতি, এই রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে আসতে চাই। আমরা নতুনত্ব মানুষকে দেখাতে চাই, দিতে চাই। শুধু মুখের ফুলঝুরি, অঙ্গীকার, এটা সেটা বাস্তবিক করতে জিরো, এরকম রাজনীতি আমরা চাই না। দেশের জনগণও এটা আর দেখতে চাই না। সেই জায়গা থেকে আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য জনগণ কি চাই, আমি সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারবো, এই যে অনেস্টির জায়গা থেকে একটা কমিটমেন্ট, সেই কমিটমেন্ট বাস্তবায়নের লক্ষ্যেই আমরা কাজ করছি। এবং আমাদের দলীয় প্রার্থী যারা হবেন তাদেরকে আমরা ফিল্ডে নামিয়ে দিয়েছি। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলছে। যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত এককভাবে নির্বাচন করার জন্য যে প্রস্তুতি দরকার আমরা নিচ্ছি। 300 আসনে প্রার্থী দেওয়ার মতো বাস্তবতা কি আপনাদের আছে এবং মানে আপনারা কতটুকু? অফকোর্স 100% আছে। এই যে বাংলাদেশের এরকম একটা ধ্যান ধারণা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই যে আপনি কোয়েশ্চেনটা করলেন যে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো আপনাদের ফিটনেস কতটুকু আছে, তার মানে আপনার মধ্যে তথা মানে অনেক জনগণের মধ্যেও এই ধরনের একটা মানে ধারণা মানে স্টাবলিশড যে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, মানে বড় দলগুলো এককভাবে নির্বাচন করবে, ছোট দল তারা কি করতে পারবে কিনা আদৌ, ইত্যাদি ইত্যাদি। ভাই এখান থেকে বেরিয়ে আসেন। এই যে গণ অধিকার পরিষদ তারা কি করতে পেরেছে, তারা সবচাইতে বড় যে স্বপ্নটি জনগণকে দেখাতে পেরেছে সেটা হচ্ছে একজন কৃষকের ছেলে এমপি হওয়ার স্বপ্ন দেখে আজকে নিজেকে ঘোষণা দেয় যে আমি অমুক জায়গার প্রার্থী, আমি অমুক আসনের প্রার্থী। সে একজন কৃষকের সন্তান, জেলের সন্তান, রিক্সা চালকের সন্তান, বাট সে এই হোপটা দেখাতে পারছে, এই স্বপ্নটা সে তার ভিতরে জাগিয়ে তুলে এই দুঃসাহসটা দেখাতে পারছে যে আমি একজন এমপি ক্যান্ডিডেট। বাট এই যে স্বপ্নটা, এই যে সাহসটা, এটা কি বিগত 5-7 বছর আগে ছিল? 5 বছর আগে এরকম কেউ একটা ঘোষণা দিলে, ধরুন আওয়ামী লীগের রেজিমে, আওয়ামী লীগের একটা কনস্টিটিউয়েন্সিতে বা আসনে তার রানিং এমপি বা তাদের আসনের যে আওয়ামী লীগের নেতা বা বিএনপির নেতাই যদি আমি বলি, তার এগনিস্টে তার দলের তৃণমূলের কোনো কর্মী বা ছোট পদের কোনো নেতা এটা বলার দুঃসাহস দেখাতে পারবে একটা সভাতে যে না অমুক আসনের প্রার্থী আমি, বা আমি নির্বাচন করব।
আমার তো মনে হয় এরকম বিগত আমি- সময় আমি কেউ যেটি করলে তার বলছি, আস্ত আমি- মানে জান রাখতো না। আমি যেটি বলছি ফারুক, আমি খুব দুঃখিত আপনাকে কথার না, মাঝে আমি ওই জায়গাতে আসবো। আপনি যে প্রশ্ন আমি করেছেন, বলছি সেটি বলছি ভোটের বাস্তবতায়। Yes. মানে প্রার্থী তো আপনারা দিতেই পারেন। আমি তো বলি কিন্তু নাই যে 300 আসনে আমরা জিতবো। আমি কি বলেছি? না, আমি সেটি বলছি। আমার এই জায়গায় পরিষ্কার বক্তব্য, আমাদেরকে কারা ভোট দিবে? আমাদেরকে ভোট দিবে দেশের ইয়াং জেনারেশন, যুব সমাজ, তরুণরা। এবং এই তরুণদের বড় একটা অংশ এখনো তাদের ভোট উঠে নাই, দে আর আন্ডার 18। সুতরাং আমাদের ভীষণ মিশন এটা আগামীর 10-15 বছরকে টার্গেট করে। আমরা তো বলছি না যে আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় আসবো, এককভাবে সরকার গঠন করব ইত্যাদি। নো, আমরা একটা বড় মিশন নিয়ে আগাচ্ছি। যেমনটি আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলতে পারি, পাকিস্তানের সাবেক প্রাইম মিনিস্টার ইমরান খান যখন ফার্স্ট ইলেকশনে অংশগ্রহণ করলেন, প্রথম ইলেকশনে তারা কিন্তু সবাই জামানত হারিয়েছিলেন। তখন জার্নালিস্ট যারা তারা এসে জিজ্ঞেস করলেন, আপনি ওয়ার্ল্ড খ্যাত একজন প্লেয়ার বা ক্রিকেটার, আপনার মাধ্যমে পাকিস্তান বিশ্বকাপ জয় করেছে, তো আপনি একটা দলের প্রধান নির্বাচন করলেন, সবাই জামানত হারালো, আপনার কি ন্যূনতম কষ্ট হয় না? সে বলছে নো, কষ্ট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বিকজ আমার দলকে যারা ভালোবাসে, পছন্দ করে, আমাকে যারা পছন্দ করে, তারা হচ্ছে সবাই আন্ডার ভোটার, মানে তাদের ভোট এখন উঠে নাই। আমি টার্গেট করছি আগামী 15 বছর পরে আমি ক্ষমতায় আসবো, আর 15 বছর পরে এই যে আন্ডার ভোটার যারা, এরা প্রত্যেকে ভোটার হবে, তখন এরা আমাকে ভোট দিবে, আমি ক্ষমতায় আসবো, মানে সরকার গঠন করব। তা আমাদের ভীষণটাও ঠিক একই রকম। আজকে যারা আন্ডার 18 বা যাদের ভোট উঠে নাই, এরা আগামী 5 বছর কিংবা 10 বছর পরে ভোটার হবে। তখন এরা নতুন দল, তরুণদের দল, তারুণ্যের শক্তিগুলোকে বেছে নেবে, আমরা ক্ষমতায় আসবো। সুতরাং আমি এই নির্বাচনকে এককভাবে 300 আসনেই বিজয়ী হবে, সরকার গঠন করবে, এইরকম চিন্তা আমরা করি না। আমাদের চিন্তাটা কি? 300 আসনে 300 জন তরুণ, শিক্ষিত, মার্জিত, জনগণের পছন্দনীয় ব্যক্তিকে আমি দাঁড় করাতে পেরেছি কিনা, এই রকম 300 জন ব্যক্তিকে আমি যদি দাঁড় করাতে পারি, দ্যাট ইজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার পলিটিক্যাল পার্টি। আমরা এটাই চাই। না, সেখানে তো জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের মধ্য থেকে একটা নতুন রাজনৈতিক দল তরুণদেরকে প্রাধান্য দিয়ে গঠন করা হবে। তো দুটি তারুণ্য নির্ভর দল মানে কেমন বাস্তবতা? হ্যাঁ, আমরা ওয়েলকাম জানাই। আমরা চাই যে রাজনীতির মাঠে নতুন নতুন রাজনৈতিক শক্তি আসুক, সবসময় স্বাগতম। কিন্তু কথা হচ্ছে, একটা জিনিস দেখবেন, যে জিনিস যত দ্রুত বেড়ে ওঠে সেটা কিন্তু তত দ্রুত ভেঙেও পড়ে, এরকম নজির ভুরি ভুরি আছে। তো যাই মানে সেই জায়গা থেকে আমরা বলতে পারি, এই যে যারা আজকে বৈষম্য বিরোধী, এরা অধিকাংশই আমাদের সাথে একসময় রাজনীতি করেছে, তারপর আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়েছি, স্বাগত জানাচ্ছি। এখনও নতুন দল আসবে, আসুক, পরীক্ষা দিক। ভাই, রাজনীতির মাঠে একটা দল করলাম, ঘোষণা দিলাম, একবারে দেশ মানে জয় করে ফেললাম, বিষয়টি কিন্তু এমন ভাববার কোনো কারণ নেই। অনেক ত্যাগ তিতিক্ষা, হামলা মামলা, জেল, জরিমানা, মানে অনেক পরীক্ষার মাধ্যমে আপনাকে একটা জায়গা আসতে হবে। আমি যদি গণ অধিকার পরিষদের কথা বলি, আমরা কিন্তু 2 দিনের গজানো নেতা নই, বা 2 দিনের হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়া রাজনৈতিক দল নই। আমরা 2018 সাল থেকে রাজনীতি আনুষ্ঠানিকভাবে শুরু করেছি, দলীয়ভাবে। এর আগেও আমাদের মোটামুটি একটা 8-10 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। তো মোটা দাগে আমাদের ক্যারিয়ারে প্রায় 20 বছরের একটা রাজনৈতিক অভিজ্ঞতা আছে। আমরা 20 বছর আগে থেকে রাজনীতি মোটামুটি ইনভলভ, এবং দলীয় রাজনীতির জায়গা থেকে আমরা গণ অধিকারকে সেই 2018 সাল থেকে হিসাব করলে প্রায় 8 বছর, 7-8 বছর, এই 8 বছরের একটা দীর্ঘ ইতিহাস, দীর্ঘ ক্যারিয়ার, দীর্ঘ পরীক্ষা, দীর্ঘ এক্সাম্পল দিয়ে কিন্তু আমরা ফেস করে আজকের এই পর্যন্ত আসছি। সুতরাং তারা পরীক্ষা দিক না, 2-4টা পরীক্ষা দিয়ে তারপরে একটা অবস্থান তৈরি করুক, আমরা ওয়েলকাম জানাবো। কিন্তু আপনি যদি এখনই মনে করেন যে এরা তো অমুকের প্যারালাল, অমুকের সমান, না। না, আমি কাউকে প্যারালাল বলছি না, আমি বলছি যেটি হচ্ছে তারাও তো তারুণ্যকে টার্গেট করে। এমনও তো হতে পারে, ধরে আপনি যে আপনাদেরকে কেন তরুণরা ভোট দিবে, তাদেরকে কেন দিবে না, অথবা তাদেরকে কেন দিবে, আপনাদেরকে কেন দিবে না? এটা তো ভোটের যে বিষয়টা, ভোট তো আর আজকেই হচ্ছে না, তারা তো হয়তো দল এই মাসের মধ্যেই ঘোষণা করবে। ভোট তো যদি ডিসেম্বরেও ধরে নিই, আরও 10 মাস টাইম আছে। তো 10 মাস পর্যন্ত ওয়েট করেন, এমনও তো হতে পারে রাজনৈতিক মেরুকরণ যে তারা আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম, হতে পারে না? মানে রাজনীতিতে কখন কি হয় এটা তো আমরা কেউ জানি না। সেটার কি কোনো সুযোগ আছে? এই বিষয় নিয়ে কি কোনো আমি আসলে এখনই আপনাকে বলবো না যে সুযোগ আছে বা সুযোগ নাই, কোনোটাই বলবো না। এটা পরিস্থিতি, পরিবেশ, রাজনৈতিক অবস্থা সবকিছু বিবেচনা করে কখন কি হবে আমরা কেউই জানি না। একবারই যে হবে না সেটাও বলবো না, আবার যে শতভাগ হবে এটাও বলবো না। তবে হতেও তো পারে, অনেক কিছু হয়েছে না বিগত সময়ে, আপনি কি জানতেন যে এরকম হবে? কিন্তু হয়েছে তো। তো সেই জায়গা থেকে আমরা মনে করি পলিটিক্যাল ফিল্ডে রাজনৈতিক মেরুকরণ কখন কোন দিকে যায় উই ডোন্ট নো, ওয়েট করেন, ধৈর্য ধরেন। গত সপ্তাহে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32 ভেঙে দিয়েছে, সেই সঙ্গে সারা দেশে ভাঙচুর হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টি? ভাঙচুর যদি বলেন তাহলে এটার বিরুদ্ধে আমরা,
আর যদি বলেন কি ভাঙচুর করেছে স্পেসিফিক ফ্যাসিবাদের আস্তানাগুলো, এটা সাথে আমরা একমত যে ফ্যাসিবাদের আস্তানা অবশ্যই ভাঙতে হবে, উৎখাত করতে হবে, সমূলে এটারে বিনাশ করতে হবে। এখন প্রশ্নটি দাঁড়িয়েছে এই যে ভাঙচুর, সমূল উৎপাটন, বিনাশ কারা করছে, কোন পরিস্থিতিতে করছে, কোন প্রেক্ষাপটে করছে, কোন এনভায়রনমেন্টে করছে। যেমন ধরেন এই 32 নিয়ে অনেক বয়ান, অনেক আলোচনা, অনেকে আবার বলার চেষ্টা করছেন বই বা ধানমন্ডি 32 একটা ঐতিহাসিক বাড়ি, এটার একটা ঐতিহাসিক ইতিহাস আছে ইত্যাদি ইত্যাদি। আমি এই জায়গায় বলি যে দেখেন, অতীতে কারো ঐতিহাসিক বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল, জীবন ছিল, ইতিহাস ছিল, তা বলে ওটা যে সারা জীবন কিয়ামত পর্যন্ত সেই ঐতিহাসিক বর্ণাঢ্য ক্যারিয়ার, জীবন ইত্যাদি বজায় থাকবে, বিষয়টা এমন ভাববার কোনো কারণ নেই। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি যেমন ধরেন আজকের যে ইবলিস শয়তান, এই ইবলিস শয়তানও একসময় আল্লাহর প্রিয় মানে ফেরেস্তা ছিলেন, একবার আল্লাহর পছন্দনীয় প্রিয় ফেরেস্তা। আল্লাহর একটা অর্ডার অমান্য করার কারণে সে কিন্তু ইবলিসের খাতায় নাম চলে গেছে তার। তো ঠিক সেরকম 71 পূর্ববর্তী সময়ে সেই ধানমন্ডি 32-এর একটা বর্ণাঢ্য ধরেন যে আলোচনা, ইতিহাস ইত্যাদি ছিল, ট্রু। কিন্তু আপনাকে তো এটাও বলতে হবে বিগত 15-16 বছরে এই ধানমন্ডি 32-এ বসেই জনগণের বুকে গুলি চালানোর পরিকল্পনা হয়েছে, ওখানে বসে জনগণকে ক্রস ফায়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেই বাড়িতে বসে পরিকল্পনা হয়েছে বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদের নেতাদের তুলে আনতে হবে, ক্রস ফায়ার দিতে হবে, গুম করতে হবে ইত্যাদি। এই যে নানান অপকর্ম, এই অপকর্মগুলো এই বাড়িটিতে বসে হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি কি এই বাড়িটাকে ব্ল্যাঙ্ক চেক দিতে পারেন? দেওয়ার সুযোগ নেই। আপনি রিলেট করেন। তো সেই জায়গা থেকে আমরা বলছি ফ্যাসিবাদের এই আস্তানাগুলো অবশ্যই বিনাশ করা দরকার। এখন প্রশ্নটি হচ্ছে কোন প্রেক্ষাপটে কারা করছে? এই যে ছাত্ররা করছে বা এই যে যারা ওখানে গিয়ে বোল্ডোজার নিয়ে ভাঙছে, আমি মনে করি এটা ছাত্রদের এভাবে না করে একটা সিস্টেমেটিক ওয়েতে আইনের মাধ্যমে করা উচিত। এখন এই জায়গায় ছাত্ররা আমার বিরুদ্ধে যেতে পারে, আমি তাদের প্রশ্ন করি, বিশেষ করে যে সকল ছাত্ররা ওখানে গেছেন বা এখানে আমরা দেখলাম এই সরকারের একজন উপদেষ্টা, সেও এটাকে উদ্বুদ্ধ করেছে ঈদ উৎসব এরকম বলে। আবার ওই সমন্বয়ক যারা, তারাও এটাকে ব্যাপকভাবেই প্রচার করেছে এবং মানে এটা করার জন্য উৎসাহ দিয়েছে। আমার ধারণা তারা এটা মানে সরাসরি ইনভলভ হয়ে কাজটা করেছে। এখন দেখেন, আপনি একটা আইনের মধ্যে ঢুকবেন বা ঢুকে গেছেন, আবার ঠিক ওই আইনের বিরুদ্ধে গিয়ে আপনি অ্যাক্টিভিটি চালাচ্ছেন, কাজ করছেন, তাহলে জিনিসটা স্ববিরোধী হয়ে গেল না? যেমন আজকের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কাদের? জনগণের বা ছাত্র জনতার। যদিও আমরা এটা ওভারঅল বলি, বাট এটা বাস্তব যে এই সরকার গঠন করেছে ছাত্রদের ওই সংগঠনে, ওদেরকে নিয়েই। এখানে অন্যান্য যে স্টেকগুলো, বিশেষ করে আমরা গণ অধিকার আছি বা অন্যান্য যে দলগুলো আছে যারা বিপ্লবের পক্ষের শক্তি, আমাদের সবার ইনক্লুশন কিন্তু এই সরকার হয় নাই। শুধুমাত্র একটা পক্ষকে, একটা পার্টিকে নিয়েই মূলত এই সরকারটি ফর্ম হয়েছে। তারপরেও আমরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্ল্যাঙ্ক চেক সমর্থন দিয়েছি। তো সমর্থন তো ছিল, হ্যাঁ এখনো আছে, এখন আছে ব্ল্যাঙ্ক চেক সমর্থন। এই জন্যই দিয়েছি যে বাংলাদেশকে আমাদের নতুন করে বিনির্মাণ করতে হবে। ফ্যাসিবাদ চলে গেছে, ইন দ্য মিন টাইম একটা বডিকে তো দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ডিমান্ড ছিল এরকম সরকার না। আমাদের ডিমান্ডটা ছিল বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, বিপ্লবী জাতীয় সরকার। বাট সেটা হয় নাই, মানে সেটা করতে দেওয়া হয় নাই। এটা নিয়ে অনেক কথা, এটা নিয়ে যদি আপনি আরেকটা মানে এরকম আয়োজন করেন তাহলে এটা নিয়ে বিশদ আলোচনায় যেতে পারবো। এটা পরিকল্পিতভাবে করতে দেওয়া হয় নাই এবং এটার পিছনে কারা কারা আমি সব জানি, এটা আপনারা হয়তো জানেন, কিন্তু বলার সাহস পাচ্ছেন না কিংবা কেউ বলার চেষ্টা করছেন না যে কেন বিপ্লবী সরকার হলো না, কেন জাতীয় সরকার গঠন করতে দেওয়া হলো না ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে আরেক আলোচনা। তো যাই গে, এখন যে সরকারটি হলো, এই সরকার কাদের? এই সরকারের কারা? তারা মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওদের এই সরকার, ওরাই বসাইছে। তো এখন তারা এই সরকারকে নিয়ে আসলো কেন? একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য। তার মানে আপনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দিয়েছেন, তার সরকারকে চেয়ারে বসিয়েছেন। এখন আপনি নিজে একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে বা একটা বডিকে দায়িত্ব দিয়ে আবার নিজে কেন ফ্যাসিবাদের আস্তানাগুলো মুছতে গেলেন? আপনি সরকারকে বাধ্য করেন যে আপনাকে চেয়ারে বসিয়েছি ফ্যাসিবাদের আস্তানাগুলোকে ভাঙার জন্য। সরকার সিদ্ধান্ত নেবে, সরকার বাধ্য হবে। আপনি যমুনা ঘেরাও করেন, আপনি সরকারকে গিয়ে বাধ্য করেন ফ্যাসিবাদের কোনো আস্তানা বাংলাদেশে থাকতে পারবে না। আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে ফ্যাসিবাদের সকল আস্তানা ভেঙে গুড়িয়ে দেন, প্রয়োজনে এগুলোকে বাজেয়াপ্ত করেন, রাষ্ট্রায়ত্ত করে নেন। এই আস্তানাগুলোতে জনগণের জন্য হাসপাতাল বানান, আহত সহযোদ্ধাদের জন্য মানে মেডিকেল ক্যাম্প করেন, ওদের জন্য ফ্ল্যাট করে ওদেরকে দিয়ে দেন। এরকম প্রস্তাব সরকারের কাছে করুক, সরকারকে বাধ্য করুক। কিন্তু তা না করে তারা যদি নিজেরাই গিয়ে
এই আস্তানাগুলো ভাঙচুর করে এটা সেটা করে, তাহলে আমি যদি বলি এই যে তাদের হাঙ্গামা দাঙ্গামা ভাঙচুর, এর মধ্যে যদি ওই আওয়ামী ফ্যাসিবাদের দোসররা ঢুকে এই বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতি থেকে নিয়ে যায়, এই দায়ভারকে নিবে। তখন তারা বলবে এই দায়ভার আমাদের সবার, নো, এই দায়ভার আমরা নিব না, এই দায়ভার তাদেরকেই নিতে হবে। দায়ভারের সময় সবাই আর খাওয়ার সময় আমরা একা, এটা তো হতে পারে না। এই জন্যই আমরা বলেছি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে বাধ্য করো। আরেকটা পয়েন্ট, তারা যে বয়ানটা সামনে এনে এই যে ভাঙচুরগুলো চালাচ্ছে, কি বয়ান? শেখ হাসিনা বাংলাদেশকে অরাজক পরিস্থিতিতে ফেলার জন্য দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে, বক্তব্যের ঘোষণা দিয়েছে। এই তো শেখ হাসিনার বক্তব্যের কারণেই কিন্তু আলটিমেটলি এরা বিক্ষুব্ধ হয়েছে এবং বোলডোজার নিয়ে গেছে। এখন আমার এখানে প্রশ্ন, এই যে শেখ হাসিনা দিল্লিতে বসে মানে বাংলাদেশকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করছেন, বাংলাদেশকে একটা অরাজক পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কেন করছেন? কেন তিনি দুঃসাহসটা দেখাচ্ছেন? এই দুঃসাহস দেখানোর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। এই যে ফুয়েলটা শেখ হাসিনা পাচ্ছেন, এই ফুয়েলটা নিশ্চয়ই কোনো না কোনো ট্যাঙ্কার থেকে আসছে, পাইপলাইন দিয়ে আসছে। ওই ট্যাঙ্কারটি আসলে কোথায়, ওই ট্যাঙ্কারে কারা, এটা খুঁজে বের করতে হবে। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশকে ষড়যন্ত্র করার বা বাংলাদেশকে বেকায়দায় ফেলার যে কনস্পিরেসি করছেন, এই কনস্পিরেসি করার পিছনের যে ফুয়েল, এই ফুয়েলটা বাংলাদেশের উপদেষ্টা পরিষদে আছে, এই সরকারের সচিবালয়ে আছে, পুলিশ বাহিনীতে আছে। যখন শেখ হাসিনা দিল্লিতে ঘুম থেকে উঠে চোখ মেলে তাকাই যে উপদেষ্টা পরিষদে আমার লোক, সচিবালয়ে 90% চেয়ারে আমার লোক বসা, শেখ হাসিনা যখন দুপুরে লাঞ্চে যায়, লাঞ্চের পরে যখন দেখে তাকায় যে পুলিশ বাহিনীতে 80% আমার লোক এখনো বসা, তাহলে এই শেখ হাসিনা বাংলাদেশকে বেকায়দায় ফেলার দুঃসাহস দেখাবে না, কে দেখাবে? পুলিশ বাহিনীতে উপদেষ্টা পরিষদে যারা আওয়ামী দোসর রয়েছে তাদেরকে উৎখাতে চলেন সবাই যাই বলুজান নিয়ে। কই এই বক্তব্য তো পাইলাম না। এই বক্তব্য দিতেন তাহলে বুঝতাম, তাহলে এখানে কি হলো, দ্বিচারিতা হয়ে গেল না? একদিকে এই সরকারের একজন উপদেষ্টা বলছে মাননীয় প্রধান উপদেষ্টার উচিত কর্তব্য ধানমন্ডি 32কে পুনর্জীবন দান করা, এটাকে সাজসজ্জা দিয়ে আরও এটাকে জৌলুস ফিরিয়ে আনা ইত্যাদি ইত্যাদি। কে বলেছে? এই সরকারের একজন উপদেষ্টা। সে কে? মোস্তফা সরোয়ার ফারুকি। কখন বলেছে? আফটার 5 আগস্ট, 5ই আগস্টের পরে বলেছে। এই তো সেই ব্যক্তিটাকে এরা কিভাবে উপদেষ্টা বানায়? তার মানে আপনি যারা ধানমন্ডি 32কে নতুন করে গড়তে চাই তাদেরকে উপদেষ্টা চেয়ারে বসাচ্ছেন, আর নিজেরা আবার বলছেন ধানমন্ডি 32 ভেঙে দাও, চুরমার করে দাও। আপনি আগে ফারুকিকে সরান, আপনি সচিবালয় থেকে আওয়ামী দোসরদের হটান, তারপরে বলেন চলেন এখন যাই আওয়ামী দোসরদের আস্তানা ভেঙে চুরমার করে দিই। আওয়ামী দোসরদের তো হটানো শেষ, তারপরে দেশ জাতি জনগণ তাদেরকে সমর্থন দিবে, সাপোর্ট দিবে। বইমেলায় যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? আমরা দেখলাম যে সেখানে তসলিমা নাসরিনের বইকে কেন্দ্র করে একটি স্টলে বন্ধ হয়ে গিয়েছে এবং সেটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা, দুই পক্ষেই নানা ধরনের যুক্তিতর্ক হচ্ছে। আপনি কি দেখছেন, মনে করছেন? এটা নিয়ে একবারেই পরিষ্কার ওই ধারাবাহিকতাই, ওই যে অন্যান্য জায়গায় যে ইতিমধ্যে ভাঙচুর বা যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে দেখেন এই যে 21শে বইমেলা, এই 21শে বইমেলার লায়েবল প্রতিষ্ঠান কি? বাংলা একাডেমি। এই বাংলা একাডেমির প্রধান চেয়ারম্যান বলেন বা সভাপতি বলেন, মহাপরিচালক যিনি রয়েছেন, তারা কারা? এই সরকারের নিয়োগকৃত ব্যক্তি। মানে এই বিপ্লবী বা এই অন্তর্বর্তীকালীন সরকারেই মহাপরিচালক নিয়োগ দিয়েছেন, নতুন ওই সভাপতি নিয়োগ দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি নিয়োগ দিয়েছেন না? তারা তো লায়েবল প্রতিষ্ঠান। এখন আমার প্রশ্ন, এদের কাজ কি? এদের কাজটা ছিল ফ্যাসিবাদের পক্ষে যারা বা ফ্যাসিবাদী রাইটার যারা, তাদের কোনো বই, তাদের কোনো কর্ম, তাদের কোনো মানে লেখনী যাতে এই বইমেলায় জায়গা না পায় সেটা নিশ্চিত করা। আমি তো মনে করি ওই তসলিমা নাসরিনের যে স্টল, তার বই যেখানে বিক্রি হচ্ছে, ওই স্টল মানে না ভাঙচুর করে বা না ঘেরাও করে ওই বিক্ষুব্ধ জনতার বা ছাত্রদের উচিত ওই বাংলা একাডেমি ঘেরাও করা। বাংলা একাডেমির ঘেরাও করে বাংলা একাডেমির সভাপতি এবং মহাপরিচালককে বাধ্য করা, আপনি কোন সাহসে ফ্যাসিবাদের পক্ষের ব্যক্তিদের বই এই বইমেলায় অনুমোদন দিয়েছেন? হয় তাহলে আপনাকে চেয়ারে আমরা বসিয়েছি কেন? এই কাজটা করবে তারা, আপনি কেন সব জায়গায় মাতব্বরি করতে যাবেন? আর তাহলে ঘোষণা দিয়ে দেন যে সরকার মরকার দরকার নাই, আমরা যা করবো তাই। ভাই তারপরে আপনারা যা ইচ্ছা করেন, আপনি সরকারকে চেয়ারে বসাবেন, আইনের ভিতরে ঢুকাই দিবেন, সংবিধানের ভিতরে ঢুকাই দিবেন, আবার বলবেন এই সংবিধান মানি না, আইন মানি না। হোয়াট ইজ দিস?
এসব স্টুপিডিটি বন্ধ করতে হবে। আমরাও চাই ফ্যাসিবাদের আস্তানা বাংলাদেশে একটাও যাতে না থাকে, কিন্তু আমি যদি সেই কাজটা করি এখন কি হয়ে যাবে? আমি অমুক, আমি ডেভিল, আমি সেটা এটা ইত্যাদি ইত্যাদি। আমাদের গণ অধিকারের সভাপতি নুরুল হক নূর এটা নিয়ে একটা মব জাস্টিস সহ একটা পোস্ট করলো ফেসবুকে ওই ঘটনার রাতে। দেখলাম একবারে হুমড়ি খেয়ে তার বিরুদ্ধে, যে এটা কেন বলছে এই সরকার, মানে অমুকের দালাল, এটা সেটা ইত্যাদি। তার কয়েক ঘন্টা পরে এই উপদেষ্টা পরিষদের উপদেষ্টা মাহফুজ আলম সেই যখন একই পোস্ট করলো সবাই ঠান্ডা। আরে ভাই কেন? সেটা তো নুরুল হক নূর আগে করছিল, তখন আপনাদের একবারে মানে তারে এই সেই দালাল মালাল বইলা মানে একটা পরিস্থিতি ঘোলাটা করে দিলেন। আর যখন মাহফুজ বলল সব ঠান্ডা, না ঠিক আছে। যখন ওই মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানা মিজানুর রহমান আজহারি একই পোস্ট করলেন, তখন হু হু করে সবাই লাভ রিয়াক্ট দিচ্ছে, বাহবা দিচ্ছে যে ঠিক আছে এটাই রাইট। এই হচ্ছে বাংলাদেশের এই যে যারা এই কাজগুলো করছে এদের অবস্থা। এই জন্য আমরা বলেছি রাজনৈতিক জায়গা থেকে সলিড পয়েন্টে আমরা আগাতে না পারলে আগামীর বাংলাদেশ আবারও বিপদে পড়বে। আপনারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন, সেই নিষিদ্ধের প্রক্রিয়া কি হতে পারে এবং এই বিষয়টি নিয়ে কি আপনাদের সাথে সরকারের কোনো আলাপ আলোচনা হয়েছে? আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে জানিয়েছি এবং আমাদের এটা দলীয় স্ট্যান্ড যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, নিবন্ধন বাতিল চাই, গণহত্যার বিচার চাই, পরিষ্কার বক্তব্য। এই জায়গায় গণ অধিকার পরিষদের একবারে নো কম্প্রোমাইজ পজিশন সরকারকে আমরা লিখিতভাবে জানিয়েছি। তো এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আশানুরূপ কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই, তবে মিডিয়াতে আমরা দেখেছি যে সরকার এই বিষয়ে কাজ করছে এবং এরকম একটা সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা দেখেছি। কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতেই হবে। কেন? আওয়ামী লীগ স্টিল নাও ইজ নট এ পলিটিক্যাল পার্টি, এটা একটা গণহত্যাকারী সংগঠন। সুতরাং গণহত্যাকারী কোনো সংগঠন পৃথিবীর ইতিহাসে কোনো দেশে রাজনীতি করার কোনো এখতিয়ার রাখে না। পৃথিবীর ইতিহাস যদি আপনি ঘেটে দেখেন, যেখানে যেখানে গণহত্যা হয়েছে ওই সব দেশে গণহত্যার পরে ওই পলিটিক্যাল পার্টি আর এক্সিস্ট করে নাই। সেই জায়গা থেকে বাংলাদেশে গণহত্যায় যেহেতু জড়িত আওয়ামী লীগ, এটা ওই সাক্ষী প্রমাণের কোনো বিষয় না, এটা একবারে ওপেন সিক্রেট, এটা আমরা সবাই নিজ চোখে দেখেছি। সুতরাং আওয়ামী লীগকে অবশ্যই ব্যান করতে হবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আওয়ামী লীগের শতভাগ নেতাকর্মী কি গণহত্যায় জড়িত? আমি বলবো যে না, শতভাগ জড়িত না। কিন্তু যারা জড়িত না তারা রাজনীতি করতে পারবে কিনা, এরকম একটা প্রশ্ন ইতিমধ্যে দেখা দিয়েছে। আমি বলব অফকোর্স, যারা অপরাধ করে নাই তারা কেন রাজনীতি করতে পারবে না? এখন এখানে প্রশ্নটা হচ্ছে তাহলে তারা কেন কীভাবে রাজনীতি করবে? আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, এই জায়গায় মূল টুইস্ট লুকিয়ে আছে। ধরেন আওয়ামী লীগের 5% নেতাকর্মী অপরাধ করে নাই বা গণহত্যার সাথে জড়িত না, তারা রাজনীতি করতে চাই, আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়েছি যে আসেন আপনারা রাজনীতি করেন। এখন তারা যদি বলে যে আমরা রাজনীতি করতে চাই একই সাথে আওয়ামী লীগ করতে চাই, মানে আওয়ামী লীগের রাজনীতি করতে চাই, তাহলে বুঝতে হবে দে আর দ্য ডেভিলস, মানে তারা সত্যিকারেই পাপী, তাদের ভিতরে দুর্বিসন্ধি আছে, মারাত্মক একটা ষড়যন্ত্র আছে। আর তারা যদি বলে যে আমরা গণহত্যার সাথে জড়িত না, আমরা আওয়ামী লীগের এসব পাপ বহন করবো না, আমরা কোনো খারাপ কাজের সাথে ছিলাম না অতীতে, আমরা এখন রাজনীতি করতে চাই, আমরা ওয়েলকাম জানাবো। তারা নতুন নামে করুক, নতুন ব্যানারে আসুক, নতুন নাম দিয়ে রাজনীতি করুক, অথবা অনেক রাজনৈতিক দল বাংলাদেশে নিবন্ধিত দলে প্রায় 54টার মতো আছে, এগুলো করতে পারে, অথবা ভিন্ন কোনো নামে নতুন দল খুলতে পারে, নো প্রবলেম, ওয়েলকাম। কিন্তু যারা গণহত্যার সাথে জড়িত, অপরাধী, ক্রিমিনাল, তাদের রাজনীতি করার কোনো এখতিয়ার নেই, তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত। সেই জায়গাতে আমাদের অবস্থান একবারেই পরিষ্কার, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। এই নামটি বাংলাদেশে আগামীতে যাতে কেউ ব্যবহার করে রাজনীতি করতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে। সেই বিচার প্রক্রিয়ার কথা যেটি আপনি বলছেন, সেই তার গতিও তো অনেকটাই কম। আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাই অভিযোগ তুলছে, এটিকে কিভাবে দেখছেন, কেন কম আপনার মনে হচ্ছে? হ্যাঁ, এটা ট্রু যে এই সরকারের যে বিচারিক কার্যক্রম এবং সরকারি যে কার্যক্রম এটা অনেক স্লোথ, ধীর গতি। বিকজ এটা আমরা 5ই আগস্টের পরে অসংখ্যবার বলেছি, কারণ এই সরকারের যে ফিটনেস, যে কোয়ালিটি, যে ক্যাপাসিটি, মানে দক্ষতা, অভিজ্ঞতার কথা বলছি, সেই জায়গা থেকে জনগণের কাঙ্ক্ষিত যে সংস্কার এটা এই সরকার করতে পারবে না, পারছে না। আমরা সরকারের প্রতি এখন পর্যন্ত আস্থা রেখেছি এবং রেখেই যাচ্ছি। ব্ল্যাঙ্ক চেক সমর্থন এই সরকারকে আমরা দিয়েছি। কেন দিয়েছি? বিকজ এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল অনেক অনেক উঁচু লেভেলের জনগণেরও, বাট তারা সেটা বাস্তবায়নে আশানুরূপ কোনো ফলাফল জনগণকে দেখাতে পারে নাই। 6 মাস হয়ে গেছে।
তো সেই জায়গা থেকে আজকে আমরা তো বলতে বাধ্য হচ্ছি এই কথাগুলো। 6 মাস হয়ে গেল, আপনারা দৃশ্যমান কি করেছেন, কি করতে পেরেছেন দেখান। একটা গণ অভ্যুত্থানের পরে তো দেশের অবস্থা স্বাভাবিক হতেও সময় লাগে। আপনি যদি সময় তো অবশ্যই লাগবে। এখন কোন কোন বিষয়ে সময় লাগবে, কোন কোন বিষয়ে সময় লাগবে না, এটা তো আমরা জানি, আপনিও জানেন, সরকারও জানে। এখন অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, এটার জন্য তো 50 বছরের ট্রেনিং প্রয়োজন নাই যে ভাই আওয়ামী দালালদের গ্রেপ্তার করবো, সন্ত্রাসীদের গ্রেপ্তার করবো, তার জন্য আমাদের 2 বছরের একটা প্রশিক্ষণ দরকার। এক্ষেত্রে আমি একটা প্রশ্ন একটু করি। আমরা দেখলাম যে আওয়ামী লীগের সময় এবং গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে যেসব নেতারা প্রত্যক্ষভাবে নির্দেশ দিয়েছে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের দমানোর জন্য, তাদের বেশিরভাগই দেশ থেকে পালিয়ে গিয়েছে। তো এটি আসলে কিভাবে সম্ভব হলো এবং আপনারা কি মনে করেন? বেশিরভাগ পালিয়ে গেছে, এটা আসলে আমি মনে করি সঠিক, অনেকেই পালিয়ে গেছে না, অনেকেই পালিয়ে গেছে। এবং তবে আমি যদি এটা আরো একটু স্পেসিফিকলি বলি, খুব বেশি হলে 2%, খুব বেশি হলে না, যারা একদম চিহ্নিত, আপনি এটাই বলছি নাম ধরে রাখেন, আমি মোটা দাগে ওভারঅল মানে এখন পর্যন্ত যারা পালিয়ে গেছে এটার পরিসংখ্যানটা খুব বেশি হলে 2% হবে, 2%-এর বেশি হবে না। তার মানে এখন পর্যন্ত 98% আওয়ামী লীগার বা চাঁদাবাজ, ভোটচোর ইত্যাদি ইত্যাদি যাই বলেন না কেন, তারা দেশের ভিতরেই। এখন তাদের বিষয়ে সরকারের দৃশ্যমান অগ্রগতি কি আমরা দেখতে পাচ্ছি না। যেমন কয়েকদিন আগে নিউজে দেখলাম আওয়ামী লীগের সেকেন্ড ম্যান ওবায়দুল কাদের, তিনি নাকি 3 মাস বাংলাদেশের ভিতরে ছিলেন। এই যে 3 মাস তিনি বিষয়ের ভিতরে ছিলেন, সরকারের গোয়েন্দা সংস্থা জানে না, পুলিশ বাহিনী জানে না, মানে ইত্যাদি কেউ জানে না। তাহলে এই যদি না জানা হয়ে থাকে তাহলে এই বাহিনীগুলো দিয়ে আমি কী করবো ভাই? মানে এরকম বড় মাপের একজন অপরাধী সে 3 মাস দেশে থাকলো, অথচ এটা জানেই না। তাহলে এই গোয়েন্দা সংস্থা দিয়ে এই দেশের কি সংস্কার হবে? এই পুলিশ বাহিনী দিয়ে আপনি কি সংস্কার করবেন বলেন? আপনিই বলেন। এই জন্য আমরা তো সরকারকে বলেছিলাম আপনার যে ক্যাপাসিটি, আপনাদের যে অবস্থা, পুলিশের তো যে মনোবল সেটিও তো অনেকটা দুর্বল। অবশ্যই 5 আগস্টের পরে তারাও তো এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারছে না। তো সেই জায়গাতেও তো সময় দিতে হবে। কিন্তু আপনাকে এখানে বুঝতে হবে তারা ঘুরে দাঁড়াতে যতটা পারছে না, তার ঠিক ততটাই এই সরকার এই বাহিনীটাকে রান করাতে পারছে না। মানে ধরেন আপনি এই অনুষ্ঠানের পরিচালক, আপনি প্রশ্ন করে আমাকে সবসময় ঘায়েল করতে চাইবেন, আর আমার যদি দক্ষতা, ক্যাপাসিটি, অভিজ্ঞতা থাকে, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের মাধ্যমে উল্টো আপনাকে ঘায়েল করব, তাই কি না? তো ঠিক সরকারের উচিত এরকম। সরকার তার দায়িত্ব কি? এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কাজ পুরো বাহিনীগুলোকে, আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে তার কন্ট্রোলে রাখা, তার একটা নির্দেশ, একটা কমান্ড, টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা জায়গায় ভাইব্রেন্ট তৈরি করবে, কম্পন সৃষ্টি করবে। আর আমরা দেখতে পাচ্ছি ঠিক তার উল্টোটা। তিনি মাঝে মধ্যে মিডিয়াতে এসে মিউ মিউ করে কথা বলেন। বিপ্লবের এই বাংলাদেশে আপনি যদি ওই বিড়ালের মতো মিউ মিউ করে কথা বলেন, আই এম সরি এই শব্দটা বলার জন্য, তাহলে তো হবে না ভাই। আপনাকে এখানে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে, বলিষ্ঠ পদক্ষেপ। হ্যাঁ, রাতারাতি চেঞ্জ হবে না। ধরেন 90% বা 80% বা 70% হোয়াট এভার আওয়ামী দোসর, আপনি তো চাইলে একদিনের মধ্যে 70% অফিসারকে সরাতে পারবেন না। কিন্তু এই 70%কে ঘায়েল করার জন্য, লাইনে রাখার জন্য, টাইটে রাখার জন্য আপনার দৃশ্যমান পদক্ষেপ কি? নাই। আমরা বলেছিলাম এই সরকারকে 6 লক্ষ তরুণকে নিয়োগ দেন, পুলিশ বাহিনীতে নেন, প্রশাসনে নেন, আর্মিতে নেন, ডিফেন্সে নেন, সব জায়গায় নেন, নিয়ে রিক্রুট করুন। আপনি যদি নিচের লেয়ার থেকে না ঢুকান তাহলে উপরের চেয়ারগুলোতে আপনি উঠাবেন কেমনি? ধরেন 1 থেকে 100 পর্যন্ত চেয়ারগুলোতে হাসিনা তার লোক বসিয়ে গেছে বা তার লোক সেট দিয়েছে। এখন এই সরকার আইসা তড়িঘড়ি করে 95 থেকে 100 এই 5টা চেয়ার রদবদল করেছে। 1 থেকে 95 এই চেয়ারগুলোতে এখনও আওয়ামী লীগের লোক বসা। এখন রাতারাতি চেঞ্জ হবে না, ট্রু। কিন্তু কথা হচ্ছে আপনি ওই 1 নাম্বার চেয়ারে বসার জন্য এখনই যদি রিক্রুটমেন্ট না করেন তাহলে ওই উপরে উঠবে কেমনি? যেখানে 2 বছরের ট্রেনিং প্রয়োজন সেখানে আপনি 6 মাসের ট্রেনিং দেন, সক্ষম, তারা পারবে, সম্ভব। বিকজ আপনারা দেখেন নাই বিগত কয়েকদিন আগে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে কারা? ছাত্ররা, উইদাউট ট্রেনিং, উইদাউট প্রশিক্ষণ তারা চালিয়েছে। আমি বলবো না যে তারা একবারে ভালোভাবে চালিয়েছে, শতভাগ সুন্দরভাবে, নো, কিন্তু তারা তো করেছে, দেখিয়েছে। তাহলে তারা যদি উইদাউট ট্রেনিং ট্রাফিক ম্যানেজমেন্ট করতে পারে, আমি তো বলতে পারি তাদেরকে 6 মাস ট্রেনিং দিলে তারা ওই সার্জেন্ট, ওই ট্রাফিক যারা আছে ওদের থেকে ভালো পারবে। সবশেষ একটা বিষয় যেটি হচ্ছে বর্তমান সরকারের 6 মাস হয়ে গিয়েছে, আমরা দেখছি যে পুরো 6 মাস জুড়েই সড়কে বিভিন্ন দাবি দাওয়াতে আন্দোলন চলছে। এটিও তো মানে সরকার যে তার মূল কাজ করবে সেখানে তো এটিও তো অনেকটাই বাধা সৃষ্টি করছে বলে অনেকেই বলছেন। আপনারা কি মনে করেন যে এরকম সবাই যদি নেমে যায়
এবং যার যত দাবি দেওয়া আছে সব যদি এই খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে চায়, তাহলে সেটি কতখানি যুক্তিযুক্ত? এটা আসলে একটা প্রবলেম। আবার এটাও বুঝতে হবে, এরকম আন্দোলন বা এরকম দাবি মানে এটাকে সুন্দর করে ম্যানেজ করার যে ক্যাপাসিটি, যে দক্ষতা, এটাও প্রয়োজন। ওই দক্ষতাটাই এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে নেই। যেমন ধরেন অমুক একটা গ্রুপ দাবি জানালো, কেউ দেখবেন ওরা প্রথমে একটা সফট কর্মসূচির মাধ্যমে দাবিটা জানালো, এরা ওটা কেয়ারই করে না। তারপরে তারা ধীরে ধীরে কী করছে, গরম হচ্ছে। এক পর্যায়ে তারা কী করছে, রাস্তা দখল করছে, ব্লক করছে, ভাঙচুর করছে, বা এটা সেটা করছে, ইত্যাদি ইত্যাদি। তো ভাই, প্রথমেই যখন তারা দাবিটা জানালো, ওই সময় আপনি কেন পদক্ষেপ নিতে পারলেন না? ধরেন আমি বলছি না, যদি অন্যায্য হয় আমি বলছি না যে তাদের দাবিটা শতভাগ যৌক্তিক কিংবা বেঠিক, আমি এটা বলছি না। আমার কথা হচ্ছে, যে গ্রুপটা দাবি জানিয়েছে ওটাকে স্ক্রুটিনাইজ করার জন্য, অ্যানালাইসিস করার জন্য, ওটা সঠিক না বেঠিক সেটা মেজারমেন্ট করার জন্য তো আপনার একটা পদক্ষেপ নেওয়া দরকার। ধরেন আপনাদের পক্ষ থেকে একটা দাবি জানানো হলো, কারণ আমার দায়িত্ব থেকে, আমি ধরেন যে সরকারের দায়িত্বে, আমি যদি সাথে সাথে বলি একটা কমিশন করে দিলাম বা একটা কমিটি করে দিলাম বা দায়িত্ব দিলাম তিনজনকে, যে আপনারা আজকের মধ্যে ওদের সাথে বসেন, নিয়ে এটা কিভাবে সমাধান করা যায়, তাদের দাবিটা কতটুকু যৌক্তিক, কতটুকু বেঠিক ইত্যাদি পর্যালোচনা করে আপনারা একটা যৌক্তিক সময়ের মধ্যে রিপোর্ট দেন, তাহলে তো আপনাদের আন্দোলন আর সেকেন্ড ফেজে যাওয়ার কথা না। আপনাদের নিয়ে বসবে, আলোচনা করবে, একটা সুন্দর সিস্টেমের মধ্যে আসবে। কিন্তু এই কাজটা তারা করে না তো। লোকের কি অভাব আছে? অভাব তো নাই। সরকার তো হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী, কর্মকর্তা, দায়িত্বশীল ব্যক্তি আছে, কিন্তু এরা রাইট টাইমে রাইট কাজটা করে না। এই জন্যই প্রবলেম। এই জন্য তারা বলে আমরা 135টা আন্দোলন ফেস করেছি, এটা সেটা। কিন্তু 135টা আন্দোলন হলো কেন? আমি তো এই প্রশ্নটাই সরকারকে করি, যে 135টা আন্দোলন হবে কেন? এই জন্য আমরা বলেছি সঠিক সময়ে আপনাকে সঠিক ম্যানেজারিয়াল যে ক্যাপাসিটি, দক্ষতা, অভিজ্ঞতা, এর মাধ্যমে ওটাকে ধরতে হবে। এই ধরার জায়গাটাতে এটা পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানের সঙ্গে।